আজ 10 লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিত মেয়েকে বিয়ে করলাম। আসলে বিয়েটা নিজের ইচ্ছেতে করিনি, মায়ের জন্যই করতে হয়েছে। আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে। মা হাসপাতালে ভর্তি, মায়ের অপারেশনের জন্য 10 লাখ টাকা দরকার ছিল। অফিসের বসের কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে টাকা দিতে পারে, কিন্তু আমাকে বিনিময়ে তার মেয়েকে বিয়ে করতে হবে। আমি শুনে রাজি হয়ে গিয়েছি। অফিসের বসের মেয়েকে বিয়ে করব, এতে না বলার কি আছে? কিন্তু বস বলল উনার মেয়েটা নাকি ধর্ষিতা। ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম। বললাম, একটা ধর্ষিত মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব? বস আমাকে হাতে ধরে রিকোয়েস্ট করলো, তারপর বলল, বাবা দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, নয়তো যে ও যে কোনো সময় আত্মহত্যা করে বসবে। ঠিক সে সময় হাসপাতাল থেকে ফোন আসলো, আর তারা জানালো তাড়াতাড়ি 10 লাখ টাকা জমা করে দিতে, অপারেশন করতে হবে, নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না। আমি আর কিছু ভাবতেও চাই না, আমি বসের সব শর্ত মেনে নিলাম আর বসের মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বস খুব বড় লোক, তাই বিয়েটা খুব ধুমধামেই দিল। আজ আমার বাসর রাত। আমি ঘরের বাইরে এসে দাঁড়িয়ে রইলাম। আমি প্রায় 1 ঘন্টা পায়চারি করে আবারও বাসর ঘরে ঢুকলাম। রুমে ঢুকে পাগড়িটা রেখে দেখলাম মেয়েটা জানালার কাছে গিয়ে বাইরে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো মেয়েটার মনটা খুবই খারাপ। আমি মেয়েটার পেছনে গিয়ে একটু শব্দ করলাম। মেয়েটা পেছনে ঘুরে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞাসা করলো, কেন বিয়ে করলেন আমাকে? আপনি কি জানেন না আমি একজন ধর্ষিতা মেয়ে? আমি বললাম, হ্যাঁ জানি। মেয়েটি অবাক হলো। সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি এই বিয়েটা কেন করলেন? আমি কিছু বলছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। মেয়েটা দেখতে কিন্তু বেশ। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে বেশ ভালো হবে না, কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার সেই ধারণা ভেঙে গেল। ওর নামটা জানতে খুব ইচ্ছে হচ্ছে। সংকোচ ভেঙে বললাম, আপনার নামটা কি জানতে পারি? মেয়েটা বলল, ওর নাম নীলা। মনে মনে ভাবলাম নামটা কিন্তু বেশ। বললাম, নীলা যান, আপনি শুয়ে পড়ুন। কেন এই বিয়েটা করলাম তা অন্যদিন বলবো। তারপর বাসরাতে নীলা বেডে আর আমি সোফায় শুয়ে পড়লাম। খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম। আমি ফ্রেশ হয়ে বাথরুম থেকে যেই ঘরে ঢুকেছি ঠিক তখনই নীলার মায়াবী মুখটা নজরে এলো। নীলা তখন ঘুমিয়েছিল। কি সুন্দর লাগছে নীলাকে, চুলগুলো এলোমেলো ছিল। আমি একেধারে নীলার দিকে তাকিয়েছিলাম। নীলার মুখটা কি মায়াবী লাগছিল দেখে। নীলার মুখটা কি মায়াবী লাগছিল দেখে মনে হচ্ছিল এক টুকরো চাঁদ যেন হাসছে। আমি নীলার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। হঠাৎ করে নীলা চোখ খুলে ফেললো আর ও দেখে ফেললো যে আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি লজ্জা পেয়ে মনে মনে ভাবলাম, আল্লাহ জানে নীলা কি ভাবলো আমায়। আমি রুমের বাইরে চলে আসলাম। নীলা বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আমার বস মানে নীলার বাবা আমাকে আর নীলাকে নাস্তার জন্য খাবার টেবিলে ডাকছে। আমরা দুজনে খাবার টেবিলে চলে গেলাম। নীলার বাবা আমাকে বলল, আজ থেকে তোমাকে আর চাকরি করতে হবে না। আমি বললাম, কিন্তু কেন? নীলার বাবা বলল, তোমাকে এই ছোট চাকরিটা করতে হবে না, অফিস আমি সামলে নেব। তুমি আমার মেয়েটাকে সময় দাও, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আমি নীলার বাবাকে জিজ্ঞেস করলাম, আমার মা কেমন আছে? উনি বলল, তোমার মায়ের অপারেশন হয়ে গেছে, উনি এখন খুব সুস্থ আছেন। আমি কথাটা শুনে খুব খুশি হলাম। অনেকদিন পর একটু স্বস্তি ফিরে এলো আমার মধ্যে। আমি নীলার বাবাকে বললাম, আমি হাসপাতালে যাব আমার মাকে দেখতে। উনি বললেন, দেখে এসো গিয়ে। আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম আর রেডি হচ্ছিলাম হাসপাতালে যাব বলে। পেছন থেকে নীলা বলে উঠলো, একটা রিকোয়েস্ট করব, রাখবেন? পেছনে ফিরে দেখি নীলা। আমি বললাম, বলুন, অবশ্যই রাখবো। নীলা বলল, আমি আপনার সাথে হাসপাতালে আপনার মাকে দেখতে যাব। আমি বললাম, ঠিক আছে যেতে পারেন। তারপর সেও তৈরি হয়ে নিল। আমরা মায়ের সাথে দেখা করলাম। নীলাকে দেখিয়ে বললাম, মা আমি বিয়ে করেছি। নীলা গিয়ে মায়ের পা ধরে সালাম করলো। মা খুব খুশি হয়েছে আমার বিয়ের কথা শুনে। মা বলল, কি সুন্দর আমার বৌমা। নীলা মায়ের সাথে অনেক কথা বলল। মা নীলাকে দেখে আমার মনে হচ্ছে ওরা দুজন একে অপরের খুবই পরিচিত। আমি মাকে বললাম, মা কাল তোমাকে এখান থেকে নিয়ে যাব। মা আমাকে বলল, এখন অনেক রাত হয়ে গেছে, তোরা বাড়িতে ফিরে যা। আমরা দুজন মায়ের থেকে বিদায় নিলাম আর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি এসে জিজ্ঞেস করলাম, আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? মেয়েটা ইশারায় সায় দিল। আপনার এমন সর্বনাশ কি করে হলো? মেয়েটা প্রশ্নটা শুনে একটু বিব্রত হলো মনে হলো। হয়তো আশা করিনি আমার থেকে এই প্রশ্নটা। আমি ঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম দেখে মেয়েটা বলল, আমি টরন্টো ছিলাম 5 বছর, সেখানে ডেভিডের সাথে আমার সম্পর্ক হয়। আমাদের সম্পর্ক এতটাই গড়িয়ে যায় যে আমাদের ভালোবাসা মন ছুঁয়ে শরীর পর্যন্ত পৌঁছে যায়। তারপর ডেভিড আমার সাথে দেশে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ একদিন এক বান্ধবীর বাসায় গিয়ে দেখি ডেভিড তার সাথে বিছানায় শুয়ে আছে। আপনি কিছু বলেননি তাকে? ঘটনাটা নিজের চোখে বিশ্বাস করতে না পেরে দ্রুত বাসায় চলে এসেছিলাম, কিন্তু পরের দিন আবার অনেক রাগ অভিমান নিয়ে তার কাছে গিয়েছিলাম। ভেবেছিলাম প্রশ্ন করব, কেন এমন করলে, কিন্তু সেখানে যাওয়াটাই আমার জন্য কাল হলো। ডেভিড আর তার বন্ধুরা। এমন সময় নীলার বাবা এসে বলল, তোরা এসে গেছিস, বা ভালো হয়েছে, এখন একটু রেস্ট নে, আমি একটু অফিস থেকে ঘুরে আসি। আমি বললাম, আমার তো এখন তেমন কোনো কাজ নেই, চলেন আমিও যাই। উনি একটু চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে চলো। তারপর উনার সাথে আমি অফিসে চলে গেলাম। অফিসে দাঁড়িয়ে একটা ফাইল দেখতে দেখতে ভাবছিলাম, মেয়েটা আবারও ডেভিডের কাছে গিয়েছিল, তাহলে কি ডেভিড মেয়েটার অনিচ্ছা সত্ত্বেও তাকে ধর্ষণ করেছিল? আসসালামু আলাইকুম স্যার। রাকিবের কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। একসাথে এতদিন যার সাথে একই টেবিলে বসে কাজ করেছি, বন্ধুর মতো চা সিগারেট শেয়ার করে খেয়েছি, সে আজকে আমাকে স্যার বলে
ডাকলো। স্যার, আপনি আজকে অফিসে আসবেন সেটা তো জানতাম না, জানলে না হয় কিছু একটা ব্যবস্থা করতাম। আমি বুঝতে পারছি না রাকিব, তুই আমাকে স্যার বলে ডাকছিস কেন? তুই আমার কলিগ, একসাথে 3 বছর ধরে চাকরি করি আমরা। তাছাড়া তোকে আমি কলিগ মনে করিনি কখনো। মাফ করবেন স্যার, আমি জানি আমি আপনার সাথে বন্ধুর মতো ছিলাম, সেটা না হয় এখনো থাকবো, কিন্তু আপনাকে তো আর আমি নাম ধরে ডাকতে পারি না। হঠাৎ এই পরিবর্তনের কারণটা জানতে পারি? একটু হেসে রাকিব বলল, আরে আগে আপনি ছিলেন আমার শুধু কলিগ, এখন হচ্ছেন আপনি এই কোম্পানির চেয়ারম্যানের মেয়ের জামাই, অর্থাৎ ভবিষ্যৎ মালিক। আজ বাদে কাল আপনি কোম্পানির দায়িত্ব নেবেন। যতই বন্ধুত্বের সম্পর্ক হোক, আমি কি আপনাকে নাম ধরে ডাকতে পারি বলেন? ঘটনাগুলো এত দ্রুত ঘটে গিয়েছিল, আমি রাকিবকে সব কথা বলতে পারিনি। ভেবেছিলাম অফিসে এসে ওর সাথে দুটো কথা বলে মনটা হালকা করব, কিন্তু ওর এই ব্যবহারটা আমার ভালো লাগলো না। আমি পরিষ্কার বুঝতে পারছি রাকিব যদি আমার এত কাছের হয়, এতটা পরিবর্তন হতে পারে, তাহলে অফিসের বাকিরা নিশ্চয়ই ভাবছে আমি চেয়ারম্যান স্যারকে পটিয়ে তার মেয়েকে বিয়ে করেছি। অফিসে এক মুহূর্ত আর ভালো লাগছিল না, তাই ভাবলাম মাকে একটু দেখে আসি। কিছু না বলে অফিস থেকে বেরিয়ে গেলাম। হাসপাতালে গিয়ে দেখলাম মা বসে আছে হাসি মুখে, একজন নার্স কিছু খাইয়ে দিচ্ছে। আমি নার্সকে জিজ্ঞাসা করলাম, মা কি ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে? হ্যাঁ, ওনাকে সময় মতো খাবার ঔষধ সব ঠিক মতো দেওয়া হচ্ছে। আসলে আকরাম সাহেবের ম্যানেজার সবসময় ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখে, স্পষ্ট বলা আছে আপনার মায়ের যেন কোনো কিছু কমতি না হয়, এমনকি একজন নার্স যেন সার্বক্ষণিক আপনার মায়ের সাথে থাকে। কথাগুলো মা শুনে জিজ্ঞাসা করলো আমাকে, আকরাম সাহেব কে বাবা? আমি নার্সকে বললাম, আপনি একটু বাইরে যেতে পারেন। নার্স যেতে আমি মাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেমন আছো? ভালো আছি বাবা, কিন্তু আকরাম সাহেবকে সেটা তো বললি না। মা, আসলে আমি তোমাকে কথাটা বলার জন্য অপেক্ষা করছিলাম, তোমার শরীর ভালো ছিল না তাই এতদিন বলিনি। আসলে আমি তোমার অপারেশনের টাকা জোগাড় করার জন্য উনার মেয়েকে বিয়ে করেছি। আমি উনার কোম্পানিতে চাকরি করি। মা বলল, বৌমা কোনো অংশে খারাপ না, কিন্তু আমার অপারেশনের টাকা জোগাড় করার জন্য উনি এত বড় ঘরের মেয়ে